সেপ্টেম্বর শেষের দিকে একটা রিপোর্ট পাবলিশ করে YLE, যেখানে বলা হয় যে 264 জন স্টুডেন্টের রেসিডেন্ট পারমিট তারা ক্যান্সেল করছে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের রেসিডেন্ট পারমিট ক্যান্সেল করা হয়েছে, তারা ডিপোর্টেশন লেটার পেয়েছে, তারা আর কোনোভাবে ফিনল্যান্ডে থাকতে পারবে না, তাদের 1 মাসের মধ্যে ফিনল্যান্ড ছাড়তে হবে, এরকম একটা রিপোর্ট পাবলিশ করে। এর পাশাপাশি আরো বলে যে সেখানে নাকি আরো 216 জনের মতো মেবি এখনো তারা 16টা কেস তারা আসলে আন্ডার রিভিউ রাখছে, তাদেরও ডিসিশন যে কোনো রকম একটা ডিসিশন হইতে পারে। হঠাৎ করে এই ডিপোর্টেশন লেটার পাওয়ার কারণ কি? আগে থেকে বলে রাখি, ফিনল্যান্ডে আসার সময় অনেকে চিন্তা থাকে যে আমি আসার পরে আমার স্পাউস নিয়ে আসলে আমি তাকে কেলা বেনিফিট নিব, আমার বেনিফিট, যার কারণে হয়তো আমার সার্ভাইভ করাটা ইজি হয়ে যাবে ফিনল্যান্ডে। কেলার যত রকম বেনিফিট আছে সেটা জানে অনেকেই, অনেক ভিডিওতে অনেকে বলে যে এরা আপনি আসলেই নিতে পারবেন, নেন নেন নেন। ওই ধরনের চিন্তা নিয়ে যারা আসবেন তারা আসলে ফিউচারে এই ধরনের সমস্যায় পড়তে পারেন। কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটা কজ আছে যে যাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে, রেসিডেন্ট পারমিট, অ্যাকচুয়ালি যাদের রেসিডেন্ট পারমিট ক্যান্সেল করা হয়েছে তাদের মধ্যে বেস্ট কয়েকটা কজের মধ্যে একটা কজও রয়েছে। এখন কথা না বাড়ায় আমি মেন ভিডিওতে চলে যাব। তার আগে ইন্ট্রোটা দেখবেন, আর প্লাস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেন। এখন কথা বলি হচ্ছে যে কেলা বেনিফিটটা কি। কেলা বেনিফিটটা হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট। আপনি যদি ফিনল্যান্ডে আসেন, কোনোভাবে কাজ ম্যানেজ করতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে কেলা বেনিফিট নিতে পারবেন, মানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট। সারা আপনাকে মাসে প্রায় 800 ইউরোর মতো দিবে, যেটা দিয়ে আপনি আপনার যে পার্সোনাল লিভিং এক্সপেন্স গুলো আছে সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন আর কি। তো যাই হোক, স্টুডেন্টরা আসে, যদিও স্টুডেন্টরা জিনিসটা অ্যাভয়েড করে, বাট তারা যদি তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আসে তাহলে আসলে তারা কেলার চিন্তাটা অনেক বেশি করে। তখন যদি তারা এই বেনিফিটটা নেয় ফিউচারে, তাহলে এটা একটা সমস্যা হইতে পারে না, এটা একটা মেন কারণ যেটা বললাম। এখন আমি বলি যে আমরা ফিনল্যান্ডে আসার পূর্বে আমাদের কিছু জিনিস দেখাইতে হয়। প্রথম হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা দেখানো লাগে, আর সেখানে আপনি মাস্ট বি আপনি দেখা আসেন যে আপনার 1 বছরের যে থাকা খাওয়ার খরচ যেটা, সেটা আপনার ব্যাংকে রয়েছে আপনার, প্লাস হচ্ছে আপনার সাথে যদি আপনার ফ্যামিলি আসে তাদেরটাও আপনি দেখান। আসার পরে যদি আপনি 1 মাসের মধ্যেই বা 1 বছরের ভিতরে যদি আপনি কেলার বেনিফিট গুলো নেওয়া শুরু করে দেন, তখনই একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে আপনি যে এই টাকাগুলো দেখা আসছেন এটা তো ফ্রড হইলো বিষয়টা। আপনি ওই টাকাগুলো আসলে কোথায় পেলেন? আপনি এখনই কেলা বেনিফিট চাইতেছেন। দ্বিতীয় কারণ হইতেছে যে একটা ফাইন্যান্সিয়াল কজের বাইরে যে আরেকটা কজ হচ্ছে, অনেকে আসার পরে অতিরিক্ত কাজ করে, যার কারণে হচ্ছে যে তাদের ভিসা কন্টিনিউ করার জন্য একটা স্টুডেন্টের যেই ধরনের রিকোয়ারমেন্ট গুলো থাকে, আমি বলি রিকোয়ারমেন্ট গুলা কি। রিকোয়ারমেন্ট গুলো এমন না যে আপনাকে 70-80% 90% মার্কে আপনাকে সবগুলো কোর্স কমপ্লিট করতে হবে, এমন না, বাট আপনাকে 60 ক্রেডিট কমপ্লিট করতে হবে। মানে আপনাকে প্রায় 1 বছরে 60 ক্রেডিট, যেটার মানে হচ্ছে 6টা কোর্স, আপনাকে 6টা কোর্স কমপ্লিট করতে হবে। 6টা কোর্স কমপ্লিট করলে আপনি ইচ কোর্সে যদি আপনার 5 ক্রেডিট থাকে, তাহলে আপনি এই কোর্সগুলো কমপ্লিট করতেছেন, তার মানে হচ্ছে আপনি পড়াশোনার টাচে রয়েছেন। যদি আপনি এটা কমপ্লিট করেন আর আপনি ইনকাম যদি একটু বাড়তি করেন, যে রেসিডেন্ট পারমিটে যেরকম উল্লেখ করা থাকে যে আপনি 120 ঘন্টা কাজ করতে পারবেন, মানে পার উইক 30 ঘন্টা করে, পার উইক 30 ঘন্টা করে কাজ করেন, আপনি যদি এর বাইরেও একটু কাজ করেন, সেটা আসলে তেমন ওরা ধরবে না, কারণ হচ্ছে যেহেতু আপনার পড়াশোনাটা ঠিক রয়েছে। এই একটা কারণ। আর এ একটা কারণ যে আপনার হচ্ছে যদি আপনি ক্রেডিট কমপ্লিট না করেন, অথবা আরেকটা জিনিস হচ্ছে অনেকে ডেফার নেয়, ডেফারের কারণটা যদি যথাযথ না হয়, সেই ক্ষেত্রেও আপনি একটা সমস্যায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডিপোর্টেশন লেটার আসতে পারে। আর আমার পরিচিত একটা শ্রীলঙ্কান ফ্যামিলির সাথে যেটা হয়, তার হচ্ছে ওয়াইফ ডেফার নেয়। ওয়াইফ হচ্ছে মেন ক্যান্ডিডেট যে সেখানে স্টুডেন্ট হিসেবে আসে, আর হাজবেন্ড হচ্ছে সেখানে ডিপেন্ডেন্ট। ওয়াইফ ডেফার নেয়, আর হচ্ছে যেখানে হাজবেন্ড হচ্ছে ডিপেন্ডেন্ট, তো সে ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করে যে 1 বছর। আপনারা জানেন যে হয়তো ফ্যামিলির মেম্বার যারা আসে 1 বছর পারমিট নিয়ে আসে, তারপরেরটা যখন কন্টিনিউ করবে, দ্বিতীয় পারমিট যেটা হবে তাদের, সেটা হচ্ছে তার মেইন অ্যাপ্লিকেন্ট থাকে তার সাথে ম্যাচ করে দেওয়া হয়। যদি সে তার মেইন অ্যাপ্লিকেন্ট 4 বছরের ভিসা হোল্ড করে, তাহলে সেও 4 বছর পাবে। মেইন অ্যাপ্লিকেন্ট যদি 2 বছরের ভিসা হোল্ড করে, তাহলে সেও 2 বছরের ভিসা পাবে। এই মুহূর্তে তাকে কোশ্চেন করা যায়, তুমি যদি স্টাডি কন্টিনিউ না করো আর তোমার হাজবেন্ড যদি তোমার সাথে থাকতে চায়, তাহলে আমরা কোন বেসিসের উপর তোমাকে এইখানে থাকার যে রেসিডেন্ট পারমিটটা ইস্যু করবো? কারণ আমাদের কাছে কোনো ভ্যালিড রিজন নাই। তুমি এখন স্টুডেন্ট না, তুমি স্টুডেন্ট, পড়াশোনা করতেছো না, আর তোমার হাজবেন্ড যেটা তুমি বলছিলে যে তুমি পড়াশোনা করলে তোমার একটা সাপোর্টের দরকার ফ্যামিলিগতভাবে, সেই সাপোর্টের জন্য আসছে। যেহেতু তুমি পড়াশোনা করতেছো না, তুমি তোমার ফ্যামিলিকে নিজে দেখতে পারবা। এখন তুমি তোমার কাজ যা আছে তুমি তার নিজেরটা নিজে করতে পারবে, তোমার সাপোর্টের প্রয়োজন নাই। এভাবে তারা আসলে ফুল ফ্যামিলির ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। এখন যদিও তারা আপিল করছে যে আমরা তো পড়াশোনা সম্পূর্ণরূপে ছাড়িনি, আর ওটা ইনক্লুড করা হচ্ছে। যাক, আপিলের একটা সুযোগ থাকে যাদের ভিসা ক্যান্সেল হয়। বাট এখানেও একটা কথা আছে, আপনার যে আপিল হয়েছে, সে যে এখন আপিল করার পরে যতদিন পর্যন্ত এই কেসগুলো চলবে, ততদিন পর্যন্ত সে
আসলে কোনো প্রকার যে বেনিফিট গুলো সঠিকভাবে নিতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে তার কোনো ইমার্জেন্সিতে সে দেশে যেতে পারবে না, সে দেশের বাইরে টাকা পাঠাতে পারবে না। আমার যতটুকু মনে হয় সে যদি দেশের বাইরে যায় একবার, সে আর ভিতরে ঢুকতে পারবে না। প্লাস হচ্ছে আপনি অনেক কিছু যে লিগালি যে যেমন হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা থাকে কেলার, ওইটাও হয়তো সে নিতে পারবে না, কারণ হচ্ছে সে এখানে কোনো রেসিডেন্টের ক্যাটাগরিতে এখনো নাই। সে এখন ফাইট করতেছে একটা রেসিডেন্টের ক্যাটাগরি নেওয়ার জন্য। তো এই সব সিচুয়েশন যদি আপনি অ্যাভয়েড করতে চান, তাহলে আমি বলবো যে আপনি ফিনল্যান্ডে আসার পূর্বেই প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইন্টেনশন ঠিক নিয়ে আসেন যে আপনি আসতেছেন পড়াশোনার জন্য, পড়াশোনা করবেন, টাকা ইনকাম করবেন, সেটা আলাদা হিসাব। টাকা তো সবাই ইনকাম করবে, সবার একটা প্রায়োরিটি এটাও থাকে। আপনার ইন্টেনশন পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করবেন, বাট আপনার পোস্টটা যাতে ঠিক থাকে এটা চেষ্টা করবেন। আর হচ্ছে এরকম কেলা নেওয়ার যে চিন্তাটা, এটা মাথা থেকে ঝাইরা ফেলান। যদি আপনারা ভালো কিছু চান ফিউচারের জন্য, কেলা নেওয়ার বেনিফিটের কথাটা একবারেই করবেন না চিন্তা। আমি যতটুকু বলবো, অন্যান্য ভিডিওতে যারা বলতেছে আপনারা চাইলে নিতে পারেন। ফিউচারে হয়তো যদি কপাল ভালো থাকে আপনার কিছু হবে না, যদি কপাল খারাপ থাকে আপনার সাথে কোনো নেগেটিভ কিছু হতে পারে। আজকের ভিডিওটা এই একটা নেগেটিভ নিউজ দিয়ে শেষ করতেছি, বাট আমি অনেক পজিটিভ কথাও বলি ফিনল্যান্ড নিয়ে। সবসময় নেগেটিভ না, সিচুয়েশন অনেক রকমই হতে পারে। আমি যে কথাগুলো বললাম সেই সোর্সের লিঙ্ক গুলো আমি নিচে দিয়ে দিতেছি, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন যে আমি এগুলো আসলে সঠিক কথা বলতেছি কি বলতেছি না। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ। টাটা।